আমাদের এমআরসিপি পার্ট 1 এবং এমআরসিপি পার্ট 2-তে মোটা দাগে খুব ফ্রিকোয়েন্টলি এন্ডোক্রাইন থেকে যে কোশ্চেনটা আসলে আসবেই, মানে আসবেই বলা যায়, এটা আমি আসলে বলছি যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, যে তোমরা যদি বা আপনারা যদি কেউ প্রিভিয়াসলি পাস পেপারে কোশ্চেনগুলো সলভ করেন, প্রত্যেকটা ডায়েটেই পিকস থেকে কোশ্চেন আসে। সো এই জন্য পিকস আসলে মানে ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এমআরসিপি, বোথ এমআরসিপি পার্ট 1 অ্যান্ড এমআরসিপি পার্ট 2। বিশেষ করে এমআরসিপি পার্ট 1-এ মানে খুবই ফ্রিকোয়েন্টলি এখান থেকে কোশ্চেন আসে এবং সাধারণত এই কোশ্চেনগুলো দেখা যাচ্ছে কয়েকটা প্যাটার্নে হয়। দেখা যায় কিছু জায়গায় হয়তো বা ইনভেস্টিগেশন রিপোর্ট কী আসবে সেগুলো থেকে কোশ্চেন আসে, বিশেষ করে কোন হরমোনের কীরকম চেঞ্জ আসবে, টেস্টোস্টেরন, লুটিনাইজিং হরমোন, প্রোল্যাকটিন লেভেল, অ্যান্ড্রোস্টেনাডিয়ন, যেই হরমোনগুলোর চেঞ্জেস আমরা আসলে দেখতে পাই সেই হরমোনাল চেঞ্জেসগুলো থেকে কোশ্চেন আসে। হয়তো কোনো একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে ডায়াগনোসিস করে তারপর জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট। বিশেষ করে এখানে যে অ্যানোভুলেশন হয় সেই অ্যানোভুলেশনের ট্রিটমেন্ট থেকে কোশ্চেন করে, বা পেশেন্টের আর কী কী ধরনের অ্যাসোসিয়েটেড ফিচার থাকতে পারে সেই ক্লিনিক্যাল ফিচার থেকেও আসলে কিছু কোশ্চেন আসতে পারে। সো মোটা দাগে আমরা দেখি যে পিকস থেকে এই কোশ্চেনগুলো আসলে ওভারঅল আসে। সো আজকে আমাদের টপিকটা হচ্ছে আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে অনেক রকম কনসিস্টেন্ট ফিচার আমরা পাই, অনেক রকম ফিচার আসলে, বাট দ্য মোস্ট কনসিস্টেন্ট ফিচার যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে ইন্ডিকেট করে সেটা হচ্ছে প্রেজেন্স অফ ওভারিয়ান সিস্ট। সব কিছু আছে কিন্তু ওভারিয়ান সিস্ট খুঁজে পাওয়া যায় নাই, তাহলে সেটা কোনোভাবেই পিকস না। পিকস হইতে গেলে ওভারিয়ান সিস্ট থাকতে হবে। এখন আমার হরমোনাল যে চেঞ্জেসগুলো আমি একটু পরে বলবো, এখন হরমোনাল চেঞ্জেস আছে কিন্তু আমি ওভারিতে সিস্ট পাই নাই, তাহলে কিন্তু সেটাকে আমি আসলে বলবো না। সো ওভারিয়ান সিস্ট ইজ দ্য মোস্ট কনসিস্টেন্ট ফিচার। সো সিস্ট অবশ্যই থাকতে হবে। এখন এই যে সিস্ট, নর্মাল আসলে আমরা কতগুলো সিস্ট পাইতে পারি বা কীরকম আসলে দেখি। সো আমরা যদি এমন হয় যে আমরা একটা পেলভিক আলট্রাসাউন্ড করছি, বা আসলে টিভিএস করলে ভালো হয়। সো আসলে টিভিএস করাটা বেটার। এখন পেলভিক আলট্রাসাউন্ড বা টিভিএস, এখন আমরা দেখবো যে মোর দ্যান 12 ফলিকল, আমরা 12টা বা 12টার বেশি ফলিকল পাবো, এবং সেখানে আমরা দেখবো যে এক একটা সাইজ হচ্ছে 2 থেকে 9 মিলিমিটার এরকম। এবং ওভারিয়ান যেই এখানে যে ব্যাপারটা আমরা আসলে দেখি যে ওভারঅল যে ওভারিয়ান যে ভলিউম, সেই ভলিউমটা এক একটা ওভারির ভলিউম কত, এটা মোর দ্যান 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ওভারিয়ান ভলিউম এখানে মোর দ্যান 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই ডাটাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে একটা আলট্রাসাউন্ডের রিপোর্টে এই ব্যাপারটা যদি না থাকে তাহলে কিন্তু সেটা ডিফারেন্ট ডায়াগনোসিসের দিকে যাবে। তাহলে পেলভিক আলট্রাসাউন্ড বা টিভিএস করলে আমরা দেখবো ওভারিতে 12টার বেশি ফলিকুল, এক একটার সাইজ 2 থেকে 9 মিলিমিটার, আর ওভারি যেটা ইনভলভড হচ্ছে, সো এই ওভারির ভলিউমটা অ্যাটলিস্ট 10 সেন্টিমিটার স্কোয়ার থেকে আমরা আসলে বেশি এক্সপেক্ট করি। তাহলে এই পিকস আসলে কারা নিয়ে আসে, কাদের ক্ষেত্রে আমরা আসলে হতে দেখি। সো মোটা দাগে এটা আসলে আমরা দেখি যে উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ, ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ, তাদের এখানেই কিন্তু ব্যাপারটা ধরা পড়ে। এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ক্লিনিক্যালি এটা শুরু হবে একদম ফ্রম মেনার্কি। তাহলে পেশেন্টের প্রেজেন্টেশন শুরু হয় ফ্রম মেনার্কি, মেনার্কির পর থেকে আমরা আসলে দেখতে পাবো। সো ফ্রম মেনার্কি টু অনওয়ার্ডস, সো মেনার্কি থেকে তার সিমটম শুরু হবে। সো যেই মোমেন্টে তার মেনার্কি শুরু, ওই এজ গ্রুপ থেকে আমরা আসলে প্রেজেন্টেশনটা আসলে পাওয়া শুরু করব। এখন নর্মালি দেখা যাচ্ছে যে টোটাল রিপ্রোডাক্টিভ এজে যত পেশেন্ট আছে তাদের মধ্যে মানে টোটাল উইমেন 5 থেকে 20% অফ উইমেন, এটা অবশ্য কিছু জায়গায় একরকম আছে, কিছু জায়গায় 10% বলে, আমি একটা এভারেজ 10%ই ধরলাম। সো উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ, এদের মধ্যে অ্যাটলিস্ট 10% উইমেন আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দ্বারা আসলে আক্রান্ত হচ্ছে। এবং এটা কেন হয়, হোয়াট ইজ দ্য এটিওলজি বিহাইন্ড ইট, নট ফুলি আন্ডারস্টুড। তবে এখানে আমরা আসলে কিছু হরমোনাল ইমব্যালেন্সকে আমরা অ্যাড্রেস করতে পারি। তাহলে এক্স্যাক্ট রিজনটা আমাদের কাছে ক্লিয়ার না হলেও হরমোনাল কী কী ইমব্যালেন্স এখানে হচ্ছে সেটাকে আমাদের পক্ষে অ্যাড্রেস করা সম্ভব। তাহলে এখানে আমরা কী কী দেখতেছি, এখানে আমরা দেখি যে হাইপার ইনসুলিনেমিয়া, আমরা এখানে দেখি হাইপার ইনসুলিনেমিয়া এইটা আমাদের আছে, এবং আমরা দেখি লুটিনাইজিং হরমোন খুবই বেশি। সো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আমাদের আসলে অনেক রকম হরমোনাল চেঞ্জেস আমরা দেখব, কিন্তু দ্য মোস্ট স্পেসিফিক ল্যাব ফাইন্ডিং হচ্ছে আমাদের অ্যান্ড্রোস্টেনেডিয়ন, এটা আমরা দেখব অ্যান্ড্রোস্টেনেডিয়ন। সো ডেফিনেটলি এখানে তো অ্যান্ড্রোজেনের লেভেলটা বেশি, এই জন্যই তো তার হার্সুটিজম হচ্ছে। সো কোন অ্যান্ড্রোজেনটা এখানে বেশি, অনেকে টেস্টোস্টেরন দাগাই দিয়ে আসে, বাট টেস্টোস্টেরন ইজ নট দ্য কারেক্ট আনসার হিয়ার। এখানে কারেক্ট আনসার হচ্ছে অ্যান্ড্রোস্টেনেডিয়ন, যে তার এলিভেটেড
এটা আমি বলবো যে অ্যাটলিস্ট মোর দ্যান 80% পেশেন্টের ক্ষেত্রে অ্যান্ড্রোস্টেনোডিয়ন লেভেলটা আসলে বেশি থাকে। সো দিস ইজ দ্য মোস্ট স্পেসিফিক ল্যাব ফাইন্ডিং যে অ্যান্ড্রোস্টেনোডিয়ন লেভেলটা আমি বেশি পাবো। অন টপ অফ ইট এইখানে আমরা দেখবো যে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন সেটা কম থাকে, যেহেতু আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, হাইপার অ্যান্ড্রোজেনিজম থাকে, সেই জন্য এটা কম থাকে। আমরা একটা সহজ জিনিস মনে রাখবো, যেখানে অ্যান্ড্রোজেন লেভেল কম থাকে সেখানে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন বাড়বে, আর যেখানে অ্যান্ড্রোজেন লেভেল বেশি থাকে সেখানে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন আমরা কম পাবো। সো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যেহেতু অ্যান্ড্রোজেনের পরিমাণ বেশি থাকে, এইটা অ্যাকচুয়ালি লো পাবো। তাহলে হোয়াট অ্যাবাউট টেস্টোস্টেরন? সো টেস্টোস্টেরনের ক্ষেত্রে আসলে দুই রকম পাইতে পারি, একটা নর্মাল আসতে পারে যে নর্মাল, অথবা স্লাইটলি এলিভেটেড, অথবা স্লাইটলি এলিভেটেড। সো টেস্টোস্টেরনটা আমরা বেশি পাইতে পারি, নর্মালও থাকতে পারে, খুব হালকা বেশি হয়েছে। এখন যদি এমন হয় টেস্টোস্টেরন অনেক বেশি, লাইক মার্কলি এলিভেটেড। সো মার্কলি এলিভেটেড কখন বলবো? যদি মোর দ্যান 5 আমাদের 5-এর বেশি যদি হয়, তখন সেটাকে আমরা বলবো যে এটা মার্কলি এলিভেটেড। এখন টেস্টোস্টেরন যদি এত বেশি হয়, তখন আমাদেরকে কনসিডার করতে হবে এখানে কোনো একটা টিউমার আছে, যেই টিউমারটা টেস্টোস্টেরনকে সিক্রেট করে। তো তখন কিন্তু আমি পিকসের মধ্যে থাকলাম না, আমি তখন এটাকে পিকস বলছি না, আমি বলছি এটা কোনো একটা টিউমার যেটা টেস্টোস্টেরনকে সিক্রেট করে। তাহলে টেস্টোস্টেরন লেভেল যদি 5-এর বেশি হয়, তাহলে এটা সাজেস্ট করবে এখানে কোনো একটা টিউমার আছে যেটা টেস্টোস্টেরনকে সিক্রেট করে। বাট নর্মালি টেস্টোস্টেরন লেভেলটা নর্মাল পাবো, অথবা এই লেভেলটা একটু বেশি আসতে পারে, হালকা একটু বেশি, নর্মাল রেঞ্জের থেকে একটু বেশি আসতে পারে। তাহলে টেস্টোস্টেরনের চেঞ্জ যেটা পাবো, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন কম পাবো, অ্যান্ড্রোস্টেনোডিয়ন বেশি পাবো, লুটিনাইজিং হরমোন অনেক বেশি থাকে, যেহেতু পেশেন্টের আসলে অ্যানোভুলেশন হয়, তো তার তো ওভুলেশন হচ্ছে না। সো ওইটাকে কম্পেনসেট করার জন্য বডি আমাদের এখানে ফিজিওলজিক্যাল চেঞ্জ আমরা দেখি যে প্রচুর লুটিনাইজিং হরমোন আসতে থাকে, ওটা আসলে ওভুলেশন করাইতে চায় কিন্তু আসলে পারতেছে না। সো এই অ্যানোভুলেশনের কারণে লুটিনাইজিং হরমোন লেভেলটা আমরা আসলে অনেক অ্যাবনর্মালি অনেক হাই দেখি। সো অ্যাবনর্মালি অনেক হাই দেখার কারণে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার করে, সেটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোনের যে রেশিওটা, এই রেশিওটা আমরা চেঞ্জ হয়ে যেতে দেখি। নর্মালি কী হয় যে লুটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এটার যে রেশিওটা আমরা দেখব, আমরা এখানে দেখব রেশিওটা 3:1, 2:1 বা এরকম, বা 2:1 থেকে বেশি আসে আর কি। সো লুটিনাইজিং হরমোনটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের ডাবলেরও বেশি হয়ে যাচ্ছে। সো অনুপাতটা এরকম চলে আসবে। সো এই চেঞ্জেসটা আমরা দেখি। তাহলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোনের রেশিওতে আমরা চেঞ্জ পাবো, বা এক্সেসিভ লুটিনাইজিং হরমোন থাকবে। ইনসুলিন লেভেল অনেক বেশি থাকে, কারণ হাইপার ইনসুলিনেমিয়া হচ্ছে। এখন হাইপার ইনসুলিনেমিয়া হওয়ার রিজন হচ্ছে আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স। এখানে আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স আসলে ডেভেলপ করে, যেই কারণে পেশেন্টের হাইপার ইনসুলিনেমিয়া আমি পাচ্ছি। তাহলে এই ধরনের চেঞ্জেসগুলো আমি পাচ্ছি। আরেকটা হচ্ছে আমার প্রোল্যাকটিন। সো প্রোল্যাকটিন লেভেল আমি কী কী চেঞ্জ দেখি? প্রোল্যাকটিনও টেস্টোস্টেরনের মতো, এটা নর্মালও হইতে পারে অথবা স্লাইটলি এলিভেটেডও হইতে পারে, স্লাইটলি এলিভেটেডও হইতে পারে। যদি এমন হয় যে প্রোল্যাকটিন লেভেল অনেক বেশি, 1000-এর বেশি, হ্যাঁ, যদি 1000-এর থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা চিন্তা করবো এখানে কোনো একটা টিউমার আছে, যে টিউমারটা প্রোল্যাকটিন সিক্রেট করে। তাহলে প্রোল্যাকটিন সিক্রেটিং কোনো টিউমার, প্রোল্যাকটিনোমা বা এরকম কোনো কিছু একটা হইতে পারে। তাহলে আমরা একটা জিনিস, সহজ জিনিস মাথায় রাখবো, প্রোল্যাকটিন লেভেল বাড়বে, এখানে সমস্যা নাই, কিন্তু অনেক বেশি বাড়লে চিন্তা করতে হবে প্রোল্যাকটিনোমা আছে কিনা। আবার টেস্টোস্টেরন হরমোন বাড়বে, এটাও ঠিক আছে, কিন্তু এটা বাড়লেও 5-এর বেশি যদি হয়, তাহলে কনসিডার করতে হবে যে এখানে টেস্টোস্টেরন হরমোন প্রডিউসিং কোনো টিউমার ডেভেলপ করলো কিনা। তাহলে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আসলে মোস্ট কনসিস্টেন্ট ফিচার এক হিসাবে অ্যান্ড্রোস্টেনোডিয়ন। অ্যান্ড্রোস্টেনোডিয়ন আমার বেশি পাবো, ইনসুলিন লেভেল বেশি থাকবে, লুটিনাইজিং হরমোন বেশি থাকবে, এবং এই রেশিওটা মাথায় রাখতে হবে। লুটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের রেশিও 2:1 বা তার থেকে আরও বেশি হচ্ছে। সো এই চেঞ্জেসগুলো, হরমোনাল এই চেঞ্জেসগুলো আমরা আসলে দেখতে পাই। আচ্ছা, এখন পরীক্ষায় প্রশ্ন আসবে ইস্ট্রোজেন লেভেল কেমন, প্রোজেস্টেরন লেভেল কেমন। সো এই জায়গাটাতে আমরা আসলে কী দেখি? পেশেন্টের আসলে আমরা দেখি যে ইস্ট্রোজেন লেভেলটা একটু বেশি থাকে। সো আমরা এখানে পেশেন্টের ক্ষেত্রে হাইপার ইস্ট্রোজেনিজম পাবো। এখানে কিন্তু আমাদের প্রোজেস্টেরন কিন্তু কম থাকবে, প্রোজেস্টেরন কিন্তু বেশি হবে না, কারণ আমার তো ওভুলেশনই হয় না, কর্পাস লুটিয়ামে ফর্মেশন হয় না, কর্পাস লুটিয়াম থেকেই না প্রোজেস্টেরন আসতো, কর্পাস লুটিয়ামই তো মানে হচ্ছে না। সো এখানে আসলে আমরা প্রোজেস্টেরন ওইভাবে পাবো না, বাট আমরা আসলে ইস্ট্রোজেন অনেক পাবো, এবং পেশেন্টের আসলে ইস্ট্রোজেন অনেক বেশি থাকে। সো পেশেন্টের এখানে হাইপার ইস্ট্রোজেনিজম থাকে। এখন এই হাইপার ইস্ট্রোজেনিজমে আসলে রিজনটা কি? এটা রিজন হচ্ছে আসলে এখানে মূল সমস্যা হচ্ছে তার অ্যান্ড্রোজেন লেভেলটা বেশি।
পিকসের মূল সমস্যা হচ্ছে পেশেন্টের অ্যান্ড্রোজেন লেভেলটা বেশি। এখন এই অ্যান্ড্রোজেনটা পেরিফেরালি কনভার্টেড হয়ে ইস্ট্রনে কনভার্টেড হচ্ছে। তাহলে এই যে অ্যান্ড্রোজেন সেটা পেরিফেরাল একটা কনভার্সন হচ্ছে, পেরিফেরাল কনভার্সনে কি ইস্ট্রন কনভার্টেড হচ্ছে। সো এই জন্য পেশেন্টের হাইপার ইস্ট্রোজেনিজম আমরা আসলে পাবো। এখন এই যে হাইপার ইস্ট্রোজেনিজম এটার একটা কনসিকুয়েন্স আছে। তুমি একটা নর্মাল জিনিস চিন্তা করো, একটা পার্সনের ওভুলেশন হচ্ছে না এবং কন্টিনিউয়াস ইস্ট্রোজেনের স্টিমুলেশন সে পাচ্ছে। এখন ইস্ট্রোজেন কী করে, মেনস্ট্রুয়াল সাইকেলের হিসাবটা যদি আমরা করি, আমরা কিন্তু দেখবো যে ইস্ট্রোজেনের জন্য এন্ডোমেট্রিয়াল প্রোলিফারেশনটা হয়। এখন কন্টিনিউয়াসলি যদি হাইপার ইস্ট্রোজেনিজম থাকে, এন্ডোমেট্রিয়াল প্রোলিফারেশন হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। সো আলটিমেটলি এখান থেকে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হবে, আলটিমেটলি এখান থেকে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হবে। সো থিঙ্ক অ্যাবাউট ইট, একটা নর্মাল মেনস্ট্রুয়াল যে সাইকেল ছিল সেখানে আমাদের প্রোলিফারেটিভ ফেজ ডিউ টু ইস্ট্রোজেন, ইস্ট্রোজেনের কারণেই আমরা দেখি যে ইউটেরাসের এখানে এন্ডোমেট্রিয়াল প্রোলিফারেশনটা হয়। এখন ইস্ট্রোজেন যদি কন্টিনিউয়াসলি হাই লেভেলে থাকে তখন কি হবে, কন্টিনিউয়াসলি এন্ডোমেট্রিয়ামের প্রোলিফারেশন চলতে থাকবে। সো ফাইনালি আমি আসলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া ডেভেলপ করতে দেখবো। এবং এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াতে জিনিসটা থেমে থাকবে ব্যাপারটা এরকম না, বরং এইখান থেকে পরবর্তীতে একটা কার্সিনোমা তৈরি হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। তাহলে এন্ডোমেট্রিয়ামের একটা কার্সিনোমা বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার একটা রিস্ক ডেফিনেটলি এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা আসলে পাবো। বাট এখানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়, কার্সিনোমার একটা রিস্ক থেকে যায়। এখন তাহলে এই হলো মোটা দাগে আমাদের হরমোনাল চেঞ্জেস। এখন হরমোনাল চেঞ্জেস এখানে আমি একটা জিনিস বলছি যে হাইপার ইনসুলিনিমিয়া থাকে বিকজ অফ পেশেন্টের প্রবলেমটা কি, ইনসুলিনের তো রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। সো ইনসুলিনের রেজিস্ট্যান্স থাকার কারণে এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা দুই রকম ফিচার পাইতে পারি। একটা হইতে পারে যে তাদের আমরা দেখছি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হইতে পারে, আবার 10% পিপলের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একদম ডায়াবেটিস মেলাটাস টাইপ 2 ডেভেলপ করে ফেলছে। সো অলমোস্ট সবার ক্ষেত্রে আমি দেখবো যে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স থাকবে এটা, কিন্তু এদের মধ্যে একটা সিগনিফিক্যান্ট পোর্শন ফাইনালি ডায়াবেটিস মেলাটাস টাইপ 2 ডেভেলপ করবে। সো কোশ্চেনের ক্ষেত্রে এরকম আসবে কি যে পেশেন্টের পিকসের সিনারিও থাকবে, সেখান থেকে ডায়াবেটিসের কমপ্লিকেশন থেকে কোশ্চেন চলে আসবে, এভাবেও আসতে পারে। সো মোটা দাগে আমাদের হরমোনাল চেঞ্জেস এগুলো থাকে এবং এগুলো সব কিছুকেই আমরা আসলে অ্যাসেস করতে চাই। তাহলে আমাদের এখানে এক এক করে তাহলে আমি আরেকবার বলি, তাহলে আমার পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম হলে আমার ইনভেস্টিগেশনে আমি কী কী জিনিস পাবো, কারণ এগুলো থেকে আমি এত ফোকাস করে বলছি কারণ এখান থেকেই কোশ্চেনগুলো আসে সবচেয়ে বেশি। সো একটা হচ্ছে আমি একটা পেলভিক আল্ট্রাসাউন্ড করব বা ট্রান্সভেজানাল আল্ট্রাসাউন্ড করব, সেখানে আমি কি দেখবো যে ফলিকল মোর দ্যান 12 এবং একটা ফলিকলের সাইজ 2 থেকে 9 মিলিমিটার, রাইট, এবং ওভারিয়ান ভলিউম এক একটা ওভারির সাইজ মোর দ্যান 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই রকমের আমি একটা ফাইন্ডিংস আমি আসলে পাচ্ছি। ট্রান্সভেজানাল আল্ট্রাসাউন্ড এখানে সবচেয়ে বেশি আমরা প্রিফার করবো। এরপর সে আমাদের হরমোনাল চেঞ্জেস, তাহলে হরমোনাল লেভেলে সেক্স হরমোনগুলো নিয়ে আমাদেরকে দেখতে হবে, গোনাডোট্রপিন হরমোন নিয়ে দেখতে হবে। তাহলে প্রথমে এক এক করে আসি, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এটা আসলে যেহেতু ইস্ট্রোজেন লেভেল অনেক বেশি থাকে ফলিকুল স্টিমুলেটিং হরমোন খুব বেশি এটা বাড়বে না, কিন্তু যেটা বাড়বে সেটা হচ্ছে লুটিনাইজিং হরমোন, কারণ ওভুলেশন হচ্ছে না। সো লুটিনাইজিং হরমোন অনেক বেশি বেড়ে যায়, এত বেশি বেড়ে যায় যে লুটিনাইজিং হরমোন এবং ফলিকুল স্টিমুলেটিং হরমোনের রেশিও 2:1 বা তার থেকে বেশি হয়ে যায়। তাহলে এইটা একটা। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে ঠিক আছে আমি ইস্ট্রোজেন লেভেলটা দেখি, তাহলে অলরেডি আমার কাছে এটা ক্লিয়ার যে ইস্ট্রোজেন লেভেল বেশি থাকবে। প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন লেভেল কী হবে, প্রোজেস্টেরন লেভেল কিন্তু আসলে আমরা বাড়বে না, এটা নর্মাল পাইতে পারি, লো পাইতে পারি, অ্যাকচুয়ালি লো এক্সপেক্ট করবো আমি। তাহলে ইস্ট্রোজেন গেল, প্রোজেস্টেরন গেল, তারপরে আমরা কি বললাম, টেস্টোস্টেরন। সো টেস্টোস্টেরন লেভেলটা নর্মালও থাকতে পারে, স্লাইটলি এলিভেটেডও থাকতে পারে, তাহলে নর্মালও হইতে পারে, স্লাইটলি এলিভেটেডও হইতে পারে। টেস্টোস্টেরনের পরে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনের কথা আসবে, যেখানে অ্যান্ড্রোজেন লেভেল বেশি সেখানে আমরা মাথায় রাখবো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন সেখানে কম থাকবে। এবং এখানে কোন অ্যান্ড্রোজেনটা আসলে সবচেয়ে বেশি পাবো সেটা হচ্ছে অ্যান্ড্রোস্টেনোডিয়ন, আমাদের স্টেনোডিয়ন। সো এটা অ্যারাউন্ড 80% পিপলের ক্ষেত্রে এটা আসলে এলিভেটেড থাকবে, মোস্ট স্পেসিফিক ল্যাব ফাইন্ডিং হেয়ার। তাহলে এই চেঞ্জেসগুলো আমরা পাচ্ছি। এর বাইরে আরেকটা কি, আমরা প্রোল্যাকটিন লেভেল দেখবো। সো প্রোল্যাকটিন লেভেল বেশি থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু খুব বেশি হলে প্রোল্যাকটিনোমা চিন্তা করবো। আবার টেস্টোস্টেরন খুব বেশি হলে টেস্টোস্টেরন সিক্রেটিং কোনো একটা টিউমার আছে কিনা সেটা চিন্তা করব। আর এর বাইরে যেটা বললাম যে যেহেতু পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে
সেই জন্য তার হাইপার ইনসুলিনেমিয়া থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার এখানে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বা টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস এইগুলো আমরা আসলে পেশেন্টের এখানে ডেভেলপড হতে থাকবো। সো অ্যাকচুয়ালি এখানে এই ঘটনা থাকে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাখ্যা আছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন কমা, সেটা হচ্ছে যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে সেখানে ইনসুলিন লেভেল অনেক বেশি বেড়ে যায়, এবং ইনসুলিন লেভেল অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে সেইটার কনসিকুয়েন্সেও সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনটা কম থাকে। সো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন কেন কম, এটার এই ব্যাখ্যাটা আমি 5 টেস্টে পেয়েছি। সো আমি এটাকে ইনক্লুড করে দিলাম যে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন এখানে কম হওয়ার একটা রিজন হচ্ছে যে ইনসুলিন লেভেল অনেক বেশি, সেইটার রেসপন্সে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনটা কম হচ্ছে। আবার সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন কম, সেখানে আমরা ফ্রি টেস্টোস্টেরন লেভেল বেশি পাবো। সো বোথ ওয়েজে আমরা এটা মনে রাখতে পারি। আচ্ছা, এখন হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ দিস হরমোনাল চেঞ্জেস? এখন থিঙ্ক অ্যাবাউট ইট। পেশেন্টের অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে অ্যান্ড্রোজেন অনেক বেশি, রাইট? পেশেন্টের সমস্যা হচ্ছে দেয়ার ইজ অ্যান্ড্রোজেনটা অনেক বেশি। তো যখন অ্যান্ড্রোজেন অনেক বেশি থাকে সেখান থেকে আসলে ওভারিয়ান ফেইলার হয়। এক্সেসিভ অ্যান্ড্রোজেনের কারণে ওভারিয়ান ফেইলার, এবং ওভারিয়ান ফেইলারের কারণে পেশেন্টের আসলে অলিগোমেনোরিয়া হয়। ওভারিয়ান ফেইলার, সেখান থেকে অলিগোমেনোরিয়া। আলটিমেটলি পেশেন্টের মেইন প্রেজেন্টেশনই এটা। একটা পিকসের পেশেন্টের মেইন সমস্যা হচ্ছে মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস। তার কি হবে? তার আমি দেখব অলিগোমেনোরিয়া বা অ্যামেনোরিয়া। তাহলে আমি তার অলিগোমেনোরিয়া পাচ্ছি বা অ্যামেনোরিয়া পাচ্ছি। এর পাশাপাশি তার যেহেতু আমরা দেখব যে হাইপার অ্যান্ড্রোজেনিজম আছে, তাই না? তার যেহেতু অ্যান্ড্রোজেন লেভেলটা বেশি, সো অ্যান্ড্রোজেন লেভেলটা বেশি হওয়ার জন্য তার ডেফিনেটলি এখানে আমি হার্সুটিজম পাবো, পেশেন্টের অ্যাকনি পাবো। সো হার্সুটিজম অ্যাকনি ভেরি কমন, অ্যারাউন্ড 60% পপুলেশনে আমরা এই প্রবলেমগুলো দেখি। তার যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, সো পেশেন্টের এখানে ওবিসিটি ডেভেলপ করবে। সো পেশেন্টরা ওবেস হয়, এবং পিকসের পেশেন্টরা ইনভেরিয়েবলি মোস্ট অফ দেম আর অ্যাকচুয়ালি ওবেস, এবং তাদেরকে আসলে বলা হয় যে আপনি ওজন কমান, আপনার অর্ধেক সমস্যা ভালো হয়ে যাবে। তাদের মানে লিটারেলি তাদেরকে বলা হয় যে লাইফস্টাইল মডিফিকেশন করেন, আপনি ওজনটা কমান। সো ওয়েট রিডাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দিস পিপল। তাহলে এখানে ওবেসিটি একটা মেজর প্রমিনেন্ট ফিচার, এবং এখানে তারা যদি ওজনটাকে কমাইতে পারে তাহলে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স একটু ইমপ্রুভ করা যায়। সো এইটা তাদেরকে আমরাই করি। এখন আবার আসি যে পেশেন্টের একদিকে ওভারিয়ান ফেইলার, সেই জন্য তার মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি আছে। অ্যাট দ্য সেম টাইম পেশেন্টের আসলে ওভুলেশনও হচ্ছে না। তো যখন তার ওভুলেশন হয় না, এই ওভুলেশন না হওয়ার কারণে তার একটা সাবফার্টিলিটি ডেভেলপ করে, বা ইনফার্টিলিটি ডেভেলপ করে। সো আমাদের এমআরসিপিতে এই ইনফার্টিলিটি থেকেও কোশ্চেনগুলো আসে। সো এই যে সাবফার্টিলিটি বা ইনফার্টিলিটি, এটার মেজর রিজনটাই কিন্তু অ্যানওভুলেশন, যে তার ওভুলেশনই হয় না। ক্রনিক অ্যানওভুলেশনের কারণে তার সাবফার্টিলিটি বা ইনফার্টিলিটি আসলে ডেভেলপ করতেছে। এখন এই ইনফার্টিলিটি ট্রিটমেন্ট থেকে এমআরসিপিতে কোশ্চেন আসে, হচ্ছে ক্লোমিফেন। আমরা সামনে একটু বলবো, বাট ইনফার্টিলিটির জন্য এখানে বেস্ট লেভেল ট্রিটমেন্ট হচ্ছে এখন ক্লোমিফেন। আচ্ছা, এর পাশাপাশি কি পেশেন্টের ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আছে, রাইট? পেশেন্টের এখান থেকে কি হয়? মেটাবলিক সিনড্রোম ডেভেলপ করে। সো পেশেন্টের এখান থেকে আমরা দেখি মেটাবলিক সিনড্রোম ডেভেলপ করে, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। তো সব মিলে এটার জন্য কিছু আমরা কন্ডিশন দিচ্ছি, যেমন অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। সো আমরা দেখবো যে তার এক্সিলা, নেক বা যে ফোল্ডগুলো আছে, এখানে একটা রেইজড ভেলভেটি একটু ব্ল্যাকিশ আমরা একটা স্কিন চেঞ্জেস আসলে দেখতে পাই। সো অ্যাকান্থোসিস নিগ্রিকান্স এখানে আসবে। আর অন টপ অফ ইট, যেহেতু আসলে তাদের মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি হয়, তাদের এতগুলো হরমোনাল ইমব্যালেন্স হয়, হার্সুটিজম ডেভেলপ করে, ওভারঅল পিকসের প্রায় সব পেশেন্টের ক্ষেত্রেই এটা আমি দেখছি যে তাদের সাইকোলজিক্যাল সিমটম থাকে। অ্যাংজাইটি ভেরি মাচ কমন ইন দিস পেশেন্ট। তারপরে হচ্ছে ডিপ্রেশন ভেরি কমন। পিকসের আমি পার্সোনালি যত পেশেন্ট দেখছি সবার মধ্যে আমি ডিপ্রেশন দেখছি। সো তারা অ্যাকচুয়ালি তাদের এই কন্ডিশনে তারা খুব হীনমন্যতায় ভোগে। সো অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন ইজ ভেরি কমন ইন দিস পেশেন্ট। আচ্ছা, তাহলে মোটা দাগে ক্লিনিক্যাল ফিচার আসলে আমরা এইটা পাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে ডায়াগনোসিস আমরা আসলে কীভাবে করব। পেশেন্টের আলটিমেট ডায়াগনোসিস করার জন্য আমরা আসলে কয়েকটা ক্রাইটেরিয়া ফলো করি। নাম্বার 1, তার মেনস্ট্রুয়েশনের হিস্ট্রি নিতে হবে। তাহলে পেশেন্টের এখানে অলিগোমেনোরিয়া বা অ্যামেনোরিয়া, এটার একটা হিস্ট্রি থাকবে, অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া। সেকেন্ড হচ্ছে তার হাইপার অ্যান্ড্রোজেন লেভেল যে বেশি, হাইপার অ্যান্ড্রোজেনিজম, সেটার একটা রুল থাকতে হবে। তাহলে অ্যান্ড্রোজেন লেভেল যে বেশি সেটার প্রমাণ কি? প্রমাণ দুইভাবে আসবে, ক্লিনিক্যাল প্রমাণ, বায়োকেমিক্যাল প্রমাণ।
ক্লিনিক্যাল প্রমাণ কি? তার হার্সুটিজম থাকবে, একনি ডেভেলপ করবে, মেল প্যাটার্ন, অ্যালোপেশিয়া থাকতে পারে। আর বায়োকেমিক্যাল প্রমাণ কি? বায়োকেমিক্যাল প্রমাণ হচ্ছে তার টেস্টোস্টেরন লেভেল বেড়ে যাবে, অ্যান্ড্রোস্টেনোডিয়ন লেভেল বাড়বে। এই যে চেঞ্জেসগুলো বা অ্যান্ড্রোজেনিক ইন্ডেক্স এটা চেঞ্জ হবে। সো এই চেঞ্জেসটা হচ্ছে আমাদের মানে ক্লু যে হাইপার অ্যান্ড্রোজেনিজম আছে। তাহলে ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ক্লু দুইটাই পাবো। অ্যান্ড 3 নাম্বার যেটা আসলে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা আলট্রাসাউন্ড করে দেখাইতে হবে যেটা ওভারিতে মাল্টিপল পলিসিস্ট মানে সিস্ট, অনেকগুলো সিস্ট আসলে এক্সিস্ট করে, তাহলে সেটাও আমাকে দেখাইতে হবে। তাহলে এইগুলোর উপর বেস করে আমি আসলে ফাইনালি পেশেন্টের আসলে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে আসলে আসবো। এখন কথা হচ্ছে ডায়াগনোসিস করে ফেলছি, এখন পেশেন্ট আমি ট্রিটমেন্ট দিব কীভাবে? সো ম্যানেজমেন্ট, আমাদের এমআরসিবিতে ম্যানেজমেন্ট থেকে অনেক কোশ্চেন আসে। আচ্ছা, আমার একটু আইপ্যাডে কলমটা একটু প্রবলেম করছে, এটা আসলে গুড নোটসের প্রবলেমটা হ্যাং করতেছে গুড নোটস, আমি একটু এই নোটে লিখবো যেন স্মুথলি লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন ম্যানেজমেন্টে প্রথম কথা, পিকসের ম্যানেজমেন্টে 1 নাম্বার কথা হচ্ছে এখন ওয়েট লস। সবচেয়ে মূল কথা এখন ওয়েট লস। ওয়েট লস ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। ওয়েট লস কমায় মানে ওয়েট লস করতে পারলে তার প্রচুর সিমটম কমে যায়, ইনক্লুডিং হার্সুটিজম। তার হার্সুটিজম থেকে শুরু করে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য তার যত প্রবলেম হচ্ছিল, এগুলো অনেক কিছুই জাস্ট ওয়েট লসের মাধ্যমে মানে আসলে ইমপ্রুভ করা সম্ভব। সো ওয়েট লস ইজ দ্য অ্যাকচুয়ালি ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। এর পাশাপাশি পেশেন্টের আমরা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল তাদেরকে সাজেস্ট করি, বিশেষ করে সিপ্রোটেরন অ্যাসিটেট, এটাকে আমরা প্রিফার করি। সো সিপ্রোটেরন অ্যাসিটেট বা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল এগুলোকে আমরা এখানে দিয়ে থাকি। এর পাশাপাশি যদি হার্সুটিজম এতেও যদি না ভালো হয়, তখন টপিক্যাল আমরা একটা ক্রিম দিই, এফ্লোরনিথিন ক্রিম। এটা হার্সুটিজম যদি এমন হয় যে ওয়েট লস করছি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিচ্ছে, তারপরেও পেশেন্টের মানে হার্সুটিজম ইমপ্রুভমেন্ট করছে না, সেখানে আমরা টপিক্যাল এফ্লোরনিথিন ক্রিমটা আমরা সেখানে পেশেন্টকে সাজেস্ট করি। আর এর বাইরে অ্যান্টি অ্যান্ড্রোজেন, যেহেতু হার্সুটিজমটা আসলে অ্যান্ড্রোজেন এক্সেসের কারণে হচ্ছে, তাহলে অ্যান্টি অ্যান্ড্রোজেন একটা ড্রাগ দিতে হবে। সেটা কি? স্পাইরোনোল্যাকটোন। তাহলে এগুলো আমরা এখানে দিতে পারি। তাহলে এগুলো হার্সুটিজমের ট্রিটমেন্ট। তাহলে হার্সুটিজমের ট্রিটমেন্ট সিম্পল কথায় আসি, প্রথমে কি করব? ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটাই কাজ না করলে টপিক্যাল এফ্লোরনিথিন। আর এর পাশাপাশি অ্যান্টি অ্যান্ড্রোজেন থেরাপি হিসেবে স্পাইরোনোল্যাকটোন, ফিনাস্টেরাইড, এইগুলোকে আমরা নিয়ে আসতে পারি। সহজ কথা যে অ্যান্টি অ্যান্ড্রোজেন ড্রাগ। এবার আসি ইনফার্টিলিটি। এমআরসিপিতে এখান থেকে বেশি কোশ্চেন আসে। সো ইনফার্টিলিটি ট্রিটমেন্ট কি? এখানেও প্রথম কথা আগে ওয়েট লসের কথা চিন্তা করতে হবে। ডেফিনেটলি ওয়েট লস ইজ দ্য ইনিশিয়াল স্টেপ, কিন্তু আমার ড্রাগ কোনটা? আমার ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ক্লোমিফেন। আমার এখানে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ক্লোমিফেন। ক্লোমিফেন অ্যাকচুয়ালি কী জিনিস? এটা একটা অ্যান্টি ইস্ট্রোজেন থেরাপি। সো ক্লোমিফেন হচ্ছে আমাদের এখানে অ্যানোভুলেশনের আসল চিকিৎসা, কারণ ইস্ট্রোজেন পারসিস্টেন্টভাবে হাই থাকছে, এটাও কিন্তু অ্যানোভুলেশনের একটা বড় কারণ। সো ইস্ট্রোজেন লেভেলটা আসলে ফল করাইতে হবে। সো অ্যান্টি ইস্ট্রোজেন থেরাপি ক্লোমিফেন। সো ক্লোমিফেন কী করতেছে? আলটিমেটলি হাইপোথ্যালামিক ইস্ট্রোজেন রিসেপ্টরকে সে ব্লক করে। তাহলে ক্লোমিফেন কী করে? ক্লোমিফেনের কাজ হচ্ছে সে আমাদের যেই হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের যেই ইস্ট্রোজেন যে রিসেপ্টর, সেই ইস্ট্রোজেন রিসেপ্টরকে সে ব্লক করে ফেলে। এখন যখন সে ফাইনালি ব্লক করতে পারে, তখনই ফলিকুল স্টিমুলেটিং হরমোন লেভেলটা বাড়বে, এবং সেইটা বাড়ার পরে পরবর্তীতে আমার যে নর্মাল যে ফিজিওলজিক্যাল ওভুলেশনের যে স্টেপ, সেটা তখন শুরু হইতে পারে। সো দিস ইজ হাউ ক্লোমিফেন ওয়ার্ক। সো ক্লোমিফেন এখানে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। এখন ক্লোমিফেনের পাশাপাশি সেকেন্ড কোনটা? সেকেন্ড হচ্ছে মেটফরমিন। এটা খুব ইন্টারেস্টিং, তাই না? মেটফরমিন আসলে এমন একটা ড্রাগ যেটা আসলে ইনসুলিনে সেন্সিটাইজ করে। সো ক্লোমিফেনের সাথে আমরা মেটফরমিনকেও দিই। মেটফরমিন ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায়, এবং সেটা এখানেও আসলে টু সাম এক্সটেন্ট আসলে হেল্পফুল। আচ্ছা, এখন যদি এমন হয় কোনো একটা পেশেন্টের ক্লোমিফেনের প্রতি রেজিস্ট্যান্স, এটা এরকম সিনারিও আসবেই যে ক্লোমিফেনের পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ক্লোমিফেনের প্রতি পেশেন্ট রেজিস্ট্যান্স, সেখানে আমরা কি করব? তো সেইখানে আমরা গোনাডোট্রপিন ইউজ করব। গোনাডোট্রপিন অ্যানালগ, এগুলো আমরা সেখানে কনসিডার করব। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের বেসিক ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট শেষ, এবার আসি কমপ্লিকেশনটা আমাদের কাছে ক্লিয়ার। সেটা কি? একটা হচ্ছে পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস হবে, যেহেতু পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। সেকেন্ড কি বললাম? যে পেশেন্টের পারসিস্টেন্ট ইস্ট্রোজেন লেভেল বেশি,
সেই জন্য এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে পরবর্তীতে এন্ডোমেট্রিয়াম একটা ক্যান্সার হয়ে যায়, তাহলে কার্সিনোমা এন্ডোমেট্রিয়াম, তাই না, বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তাহলে এটা একটা রিস্ক, এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। আর একটা কি, এই পেশেন্টটা কী হয়, ওবেস হয়ে যায়, তাই না, ওবেসিটি। এখন একটা পার্সন যখন আস্তে আস্তে ওবেস হইতে থাকে, ওবেস পার্সনের অনেকগুলো প্রবলেম থাকে, তার মধ্যে একটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ওসা। আর যদি সিনড্রোম হয় তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। সো ওসাস যেমনি বলি, যে কোনো পেশেন্ট যার ওয়েট গেইন হয়েছে সেখানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কনসিডার করতে হবে। কুশিং হলে চিন্তা করতে হবে, হাইপোথাইরয়েডিজম হলে চিন্তা করতে হবে, পিকস হলে চিন্তা করতে হবে। যে কোনো কন্ডিশন যেখান থেকে পেশেন্টের ওবেসিটি হওয়া সম্ভব সেখানে আমাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াকে কনসিডার করতে হবে। তখন কেন প্রশ্নে আসবে যে সিনিয়রিটি থাকবে, এখন বলবে নিচের কোন কমপ্লিকেশন পেশেন্টের হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, তো সেখানে যদি ওসাস থাকে সেটা কনসিডার করতে হবে। এখানে অন্যান্য অপশনগুলোও দেখব, কিন্তু সেটাও তখন মাথায় আসবে, ঠিক আছে ওসা এখানে আসবে কিনা। আরেকটা কি, মেন্টাল হেলথ ডিসঅর্ডার, যে পেশেন্টের ডিপ্রেশন থাকে, এটা খুব ফ্রিকুয়েন্টলি আমরা আসলে দেখতে পাই। সো মোটা দাগে আমাদের এই হচ্ছে আলোচনা। তাহলে এখান থেকে আমরা আসলে যত এমআরসিপি কোশ্চেনগুলো আসছে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, আমরা দেখব যে এইখানে প্রশ্ন আসে থেকে ক্লোমিফেন কীভাবে কাজ করে। তাহলে ক্লোমিফেন হচ্ছে একটা অ্যান্টি ইস্ট্রোজেন থেরাপি। তারপরে মেটফরমিন নিয়ে কোশ্চেন করে যে এখানে মেটফরমিন দিলে লাভ কী, তাহলে মেটফরমিন এখানে ইনসুলিন সেন্সিটাইজেশন করবে, যেটা আমাদের জন্য হেল্প করবে। তাহলে পেরিফেরাল ইনসুলিন সেন্সিটিভিটিকে সে বাড়ায় দিচ্ছে। তারপরে প্রশ্ন করবে যেখানে আলট্রাসাউন্ড ফাইন্ডিংস কী আসবে, যেটা বললাম যে ওভারিয়ান সিস্ট পাবো, তাই না, ওভারিয়ান ফলিকল পাবো, সিস্ট পাবো, 12টার বেশি ফলিকল আমরা এক্সপেক্ট করি, হ্যাঁ। তারপরে সেটার সাইজ 2 থেকে 9 মিলিমিটার, ওভারি ভলিউম আমরা 10-এর বেশি এক্সপেক্ট করি, তাহলে এগুলো মাথায় রাখতে হবে। ক্লোমিফেন থেকে কোশ্চেন আসে। সো এবং আরেকটা জিনিস প্রশ্ন করবে যে কোন বায়োকেমিক্যাল টেস্ট আমরা করতে চাই। তাহলে এখন বায়োকেমিক্যাল টেস্টের ক্ষেত্রে এখানে একটু কথা বলি যে আমাদের টেস্টোস্টেরন লেভেলটা নর্মালও হইতে পারে, মার্কলি এলিভেটেডও হইতে পারে। এখন যদি এমন হয় টেস্টোস্টেরন লেভেলটা আমরা এলিভেটেড পাচ্ছি, তখন আমাদের আরও কিছু জিনিস সাথে সাথে চেক করে ফেলা দরকার। তার মধ্যে একটা হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, এইটা অবশ্যই কম থাকবে। সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন যদি কম থাকে সেইটাকে আমাদেরকে কনসিডার করতে হবে। তবে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে টেস্টোস্টেরন লেভেল যদি অনেক বেশি হয়ে যায়, অথবা যদি পেশেন্টের প্রোল্যাক্টিন লেভেল অনেক বেশি হয়ে যায়, সেখানে এমন কোনো টিউমার আছে কিনা যে টিউমারটাই হরমোনকে সিক্রেট করে, সো ওটাকেও মাথায় রাখতে হবে। কারণ টেস্টোস্টেরন হরমোন খুব বেশি বেড়ে গেলে আবার এটা দেখা যাচ্ছে একটা ওভারিয়ান টিউমার, যে ওভারিয়ান টিউমার বেশি বেশি করে টেস্টোস্টেরন সিক্রেট করছে, তাহলে এটা একটা ডিফারেন্সিয়াল চলে আসবে। সো এই কারণে পিকসের এখানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে টেস্টোস্টেরন লেভেল খুব বেশি হলে সেটা আসলেই পিকস নাকি কোনো একটা ওভারিয়ান টিউমার, সেটা ডেফিনেটলি এক্সক্লুড করে আসতে হবে। সো এই হচ্ছে মোটামুটি পিকস দিয়ে আলোচনা। আমি একটু শেষের দিকে আসলে কলম দিয়ে লিখতে চাচ্ছিলাম, বাট যেটা হচ্ছে যে লেখাটা একটু ডিস্টার্ব করতেছিল, সেজন্য আমি এইটা দিয়ে একটু লিখছি। বাট ওভারঅল আমি আসলে যে আলোচনাগুলো করছি পরীক্ষাতে মোস্টলি এইগুলো থেকেই কোশ্চেন আসে। আমরা সবাই একটু এই টপিকটা একটু ভালো করে দেখবো, পিকস খুবই খুবই ফ্রিকুয়েন্টলি এখান থেকে প্রশ্নগুলো আসে। সো এই ছিল মোটামুটি এই ক্লাসে আলোচনা। সবাই কষ্ট ধন্যবাদ।